ইসরায়েল ইরান যুদ্ধ হঠাৎ করে কেন বলুন তো, কেউ তো বুঝতে পারছি না হঠাৎ করতে কেন আক্রমণ করলো ইসরায়েল ইরানকে। কেউ সূত্রপাত এই মুহূর্তে যে উৎস, সেই কেন্দ্রবিন্দু এখনো খুঁজে পাচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা জানেন ওনার অনেক বই রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে, আরো অনেক আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও অনেক বই লিখেছেন। স্যারকে জিজ্ঞাসা করবো কি ব্যাপার হলো স্যার, কেন হঠাৎ ইসরায়েল আক্রমণ করতে গেল ইরানকে। আর একটা জিনিস স্যার জানতে চাইবো যে ভারত কি চাপে, কারণ অলরেডি পেট্রোলের দাম বাড়তে শুরু হয়ে গেছে। অপারেশন রাইজিং লায়ন নাম দেওয়া হয়েছে ইসরায়েল ইরানের লড়াইয়ের। তার কারণটা হলো 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে যে শাসন ব্যবস্থা ছিল সেটা হলো মানে শাহ শাসন ব্যবস্থা, আমেরিকার খুব কাছের শাসন ব্যবস্থা। তারা যে এমব্লেমটা ব্যবহার করতো, তারা যে মানে প্রতীকটা ব্যবহার করতো, ওটা হলো রাইজিং লায়ন। তার মানে ইসরায়েল আবার খোমেনি তন্ত্রকে পরাজিত করে, অর্থাৎ ইসলামিক ইরানকে পরাজিত করে আবার রাইজিং লায়নকে প্রতিষ্ঠা করতে চাইছে, সেই জন্যই আক্রমণ। দেখো, পরিষ্কার করে বললে যে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছিল পশ্চিমের দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তারপর থেকে কিন্তু ইসরায়েল নিজের নিরাপত্তার প্রশ্নে বারবার আরব দুনিয়ার সাথে যুদ্ধ করেছে, আর আরব দুনিয়াও কিন্তু নিজেদের কখনো কখনো প্রস্তুত করেছে। আরব দুনিয়ার সাথে লড়াইয়ে বারবার ইসরায়েল জয়ী হয়েছিল, তার কারণ হলো পেছনে আমেরিকা ছিল। সরাসরি এই যুদ্ধেও আমি তোমায় বলছি, ইসরায়েলের সাথে যে ইরানের যুদ্ধ শুরু হয়েছে গত 48 ঘন্টা ধরে, এই সরাসরি যুদ্ধেও কিন্তু আমেরিকা রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। কিন্তু সামনাসামনি তুমি মনে করছো যে লড়াইটা ইসরায়েল ভার্সেস ইরান হচ্ছে, কেন হচ্ছে? তার কারণ 1979 সালে ইসরায়েলের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা শাহ ডাইনেস্টির আন্ডারে ছিল। শাহ ডাইনেস্টি যারা 1925 সালে ক্ষমতায় এসেছিল, সেই 1925 সাল থেকে 1979 সাল পর্যন্ত শাহ ডাইনেস্টির আন্ডারে যখন ইরান ছিল, তখন ইরানের মধ্যে উদার ভাবনা ছিল, পাশ্চাত্য দুনিয়ার সাথে সম্পর্ক ছিল। আরো পরিষ্কার করে বললে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার সাথে ভালো ভালো সম্পর্ক ছিল, আমেরিকা পন্থীও ছিল, এবং আমেরিকার শাহ ডাইনেস্টির তাদের সাথে সুসম্পর্ক রেখে একটা আধুনিকীকরণ, আধুনিক ইরানের গঠন করা হয়েছিল। আজকের মতো ইসলামিক খোয়েমির ইসলামিক রাষ্ট্র তখন ওইরকম চেহারা নেয়নি। 79 সালের পরে যে ইরান তুমি দেখছো, সেই ইরানে মানে সাথে কিন্তু পশ্চিমী দুনিয়ার বৈরিতাপূর্ণ সম্পর্ক, ইসরায়েলের সরাসরি বৈরিতাপূর্ণ সম্পর্ক, আমেরিকার বৈরিতাপূর্ণ সম্পর্ক, আর নিজের নিরাপত্তা বিধানের জন্য আন্তর্জাতিক আইন কনভেনশনকে তোয়াক্কা না করে ইরান পরমাণু অস্ত্রধর রাষ্ট্র হতে চাইছে, যেটা আমেরিকা মনে করছে তার জন্য বিপজ্জনক। আবার একইভাবে ইসরায়েল মনে করছে যে ইরান যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে, তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তার কারণ এর মাঝে বারবার যখন ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব হয়েছে, যদিও দুটো দেশের মধ্যে সরাসরি কিন্তু কোনো সীমানা নেই, প্রায় মানে মাঝখানে তোমার সিরিয়া, তোমার ইরাক, জর্ডান, সৌদি আরব, এই দেশগুলো আছে। ফলে মানে প্রায় 2700 কিলোমিটার অতিক্রম করে ইসরায়েলের সাথে ইরানে পৌঁছতে হয়, বা ইরানকে ইসরায়েলের কাছে পৌঁছতে হয়। কিন্তু তারপরেও আমি তোমায় বলবো যে প্রক্সি ওয়ার কিন্তু আমরা যেমন পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি ওয়ারের অভিযোগ আনি, যে পাকিস্তান আমাদের জম্মু কাশ্মীর তো বটেই, সারা ভারতবর্ষেই জঙ্গি সাপ্লাই দেয়, যার জন্য অপারেশন সিঁদুরের কথা তুমি দেখেছো। ঠিক একইভাবে কিন্তু ইসরায়েলের অভিযোগ হলো যে ইসরায়েল দিনের পর দিন হামাসদেরকে মানে অর্থ সাহায্য দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, হুজি যে জঙ্গি সংগঠন তাকে চালিয়েছে। এরকম 6খানা জঙ্গি সংগঠন ইরান চালায় বলে, প্রশ্রয় দেয় বলে মানে ইসরায়েলের অভিযোগ আছে। অর্থাৎ সরাসরি ইরানের বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালানো অভিযোগ আছে। এটা কিন্তু বহুবার দেখা গেছে যে সরাসরি ইরান হয়তো যুদ্ধে জড়ায়নি, কিন্তু জঙ্গি সংগঠনগুলো হামাসকে কখনো সাহায্য করে,
খুব প্যালেস্টাইনের পক্ষে, প্যালেস্টাইনের যতগুলো জঙ্গি সংগঠন অ্যাক্টিভ ছিল ইসরায়েলের বিরুদ্ধে সবগুলোকে সরাসরি মিলিটারি সাহায্য অথবা আর্থিক সাহায্য সরাসরি দিয়ে বা প্রশিক্ষণ সাহায্য দিয়েছে। কিন্তু মানে মূলত বলবো তোমাকে, ইসরায়েল যেটার জন্য আতঙ্কিত সেটা হলো যে এই তেহরান, এই ইরান যদি পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে কিন্তু তাদের মানে সবচেয়ে বড় আঘাত কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আসবে। কারণ এটা আহ, মনে রাখবে 79 সালে খোমেনি তন্ত্র প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনি তিনি শাসক হন। তিনি মূলত ইসলামিক পন্থায় ইরানকে নিয়ে যান, মেয়েদেরকে বোরখা পরা শুরু করান, মেয়েদেরকে ঘরবন্দি কার্যত। এবং ইরানে বলা যায় যে ইসলামিক রেভলিউশনের পরে একটা আলাদা দুনিয়া দেখেছো। তুমি মনে রাখবে ইরান হলো পৃথিবীতে সেই রাষ্ট্র সবচেয়ে মানে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা এখানে তৈরি হয়েছিল। এখন না, এখন এখন যেটা সেটা হলো মৌলবাদীদের সরকার। যেটা তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দেখো, ভারতবর্ষ যেমন অতি প্রাচীন একটা সভ্যতার দেশ, মিশর যেমন একটা প্রাচীন সভ্যতার দেশ, চীন যেমন একটা প্রাচীন সভ্যতার দেশ, তেমনি মেসোপটেমিয়া মানে মানে পারস্য, যেটা পারস্য হলো তেমনি ভাবে আরেকটা মানে প্রাচীন পৃথিবীর সভ্য দেশ। ফলে সেই সভ্য দেশে ইসলামিক শাসন এসছে ধরো এই 650 সালের পরে। আর তারপরে ইসলামিক শাসনের পরে তুমি যদি দেখো তাহলে সবচেয়ে বড় তিনটে সভ্যতা আমরা দেখতে পাই। 1789 সালে থেকে 1925 সালের পর্যন্ত কোয়াজার শাসনকাল ছিল। 1925 সাল থেকে 1989 সাল পর্যন্ত রাজা শাহ শাসনকাল। আর 1979 সাল থেকে যদি বলি ইসলামিক শাসনকাল মানে বলা যায়, বা ইসলামিক রেভলিউশনের মধ্য দিয়ে আয়াতুল্লাহ খোমেনি শাসন নেয়। দেখলাম আমরা ইরান পতাকা টাঙিয়ে দিয়েছে, লাল পতাকা, তাতে লেখা আছে আরবি লেখা দিয়ে, তারা যখন বিপদ হয় বা যখন যুদ্ধে তারা কার্যত প্রত্যাঘাত হানবে, কার্যত ইসরায়েল যেহেতু অ্যাটাক করেছে এরপর তো ইরান প্রত্যাঘাত করবে নিশ্চয়ই, তো তারা তখন নাকি ওই সংকেত টাঙিয়ে রাখে। আর এখন অলরেডি সেই সংকেত চলছে, লায়নের সংকেতও এসেছে। না, এটা তোমাকে বলে রাখি যে মানে ইসরায়েল যেমন স্পর্শকাতর ইরানের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার প্রশ্নে, আবার ইরানও কিন্তু একদম প্রকাশ্যে বলে যে তারা মানে ইসরায়েলকে এই পৃথিবী থেকে বিলুপ্ত করতে চায়, মানে ইসরায়েল নামক রাষ্ট্রটাই রাখতে চায় না। এবং মনে রাখবে যে গত 48 ঘন্টা পুরোপুরি যুদ্ধ হয়ে গেছে, মানে হচ্ছে। এই যুদ্ধতে প্রথম যে আঘাতটা হেনেছে, কারণ প্রথমত যুদ্ধটা কেন হচ্ছে তার কারণটা হলো পরমাণু শক্তিধর রাষ্ট্র যাতে মানে ইরান না হতে পারে, সরাসরি আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর মদত নিয়ে ইসরায়েলি আক্রমণটা শুরু করলো। এখানে যেখানে যেখানে পরমাণু মানে পরমাণু মানে কেন্দ্রগুলো আছে সেই সমস্ত, এবং বৈজ্ঞানিকরা ছিল, মিলিটারি এস্টাবলিশমেন্ট ছিল, সেগুলো একটার পর একটা আক্রমণ করেছে। এবং আক্রমণ করে কিন্তু বলা যায় যে টার্গেটেড আক্রমণ ছিল। মনে রাখবে সেই টার্গেটেড আক্রমণের ইরানের সশস্ত্র বাহিনীর যিনি সর্বাধিনায়ক তিনি মারা গেছেন। সেখানে ইরানের যিনি প্রাক্তন অ্যাটমিক রিসার্চের প্রধান ছিলেন তিনি মারা গেছেন, মানে ওই আক্রমণে, ইসরায়েলের ওই আক্রমণে। এছাড়া সর্বমোট গোটা 25 জন মিলিটারি এস্টাবলিশমেন্ট, ইরানের বিরাট দেশ, 16,50,000 বর্গ কিলোমিটারের দেশ, মানে অর্ধেক ভারতবর্ষের সমান, তার মানে বড় দেশ। আর সেই তুলনায় কিন্তু ইসরায়েলের মাত্র 20,000 বর্গ কিলোমিটার এলাকা, যেটা উত্তরবঙ্গের সমান। তাহলে একটা বিরাট দেশের সেনাবাহিনীও তাদের বেশি, মানে ইরানের বেশি, কিন্তু আধুনিকীকরণের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে এতটাই অ্যাডভান্স মানে ইসরায়েল, পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র। সে একেবারে টার্গেটেড মিসাইল আক্রমণের মধ্য দিয়ে পরমাণু যে কেন্দ্রগুলো আছে, মানে সেনাবাহিনীর যারা প্রধান তাদেরকে একের পর এক কিন্তু এলিমিনেট করেছে, অর্থাৎ ধ্বংস করেছে। আর তার প্রত্যুত্তরে গতকাল রাত্রে কিন্তু মানে ড্রোন পাঠিয়েছিল, যেই ড্রোনের আক্রমণে কিন্তু তেল আভিভিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। যদিও মানে আয়রন ডোমের মাধ্যমে বহু মানে ইন্টারসেপ্ট করেছে,
কিন্তু তারপরেও আমি তোমায় বলবো যে যে বিরাট সংখ্যক মানে তোমার গিয়ে ড্রোন পাঠিয়েছিল, ড্রোন আক্রমণ করেছিল, সবগুলো ড্রোনকে আটকাতে পারেনি। ফলে তেল আভিভ আভিভ যেটা ইসরায়েলের রাজধানী, সেখানে একাধিক যে বহুতল, সেই বহুতল গুড়ে যাওয়ার মানে ছবি আমরা দেখেছি। এবং একাধিক নাগরিকের মৃত্যুর ঘটনা বা আহত হওয়ার ঘটনা ঘটেছে। উল্টো দিকে তার প্রতিঘাত আবার এসছে। প্রতিঘাত একেবারে শেষ যে প্রতিঘাত এসছে, ইসরায়েলের তরফ থেকে 200টা যুদ্ধ জাহাজ তারা কিন্তু মানে ইরানের আকাশ সীমা অতিক্রম করে যে আক্রমণ করেছে, তাতে প্রায় 100-র বেশি নাগরিকের মৃত্যু ঘটেছে। কতটা মিলিটারি এস্টাবলিশমেন্ট, বিপুল মিলিটারি এস্টাবলিশমেন্টের ধ্বংস হয়েছে, 100-র বেশি আক্রমণ হয়েছে, মৃত্যু ঘটেছে, 375 বা 76 জনের মতন মানে আহত হয়েছেন, এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে আক্রমণ প্রতি আক্রমণ চলছে। দেখো, এখানে তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে এইখানে তুমি আপাতত যে যাকে ইসরায়েল দেখছো, ইসরায়েলের পেছনে কিন্তু আমেরিকা আছে। আমার এখন সন্দেহ হয় যে আমেরিকা প্রথম থেকেই বলছিল যে কোনো মতেই তারা ইরানকে অ্যালাউ করবে না। ইরানকে কোনো মতেই খোয়েমি তন্ত্রের যারা প্রবক্তা এবং যারা ইসলামিক রেভলিউশনের মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, তা সেই ইসলামিক শাসনের মধ্যে ইরান থাকুক, এটা কিন্তু পশ্চিমী দেশগুলো চায় না, আমেরিকা তো চাই না। ফলে আমেরিকা প্রথম থেকে পরিষ্কার করে বলে আসছিল যে ইরানকে যে কোনো মানে মূল্যে তার পরমাণু যে নিরস্ত্রীকরণ, সেই চুক্তিতে সই করতে হবে এবং পরমাণু অস্ত্র অর্জন করার থেকে বিরত থাকতে হবে। আমি শুধু বলছি এই পরমাণু নিয়ে মেন উৎস যা জানা যাচ্ছে, আমি বলছি আমেরিকা সবসময় চাই নিজেরা শক্তিশালী হয়ে উঠতে। তারাই পরমাণু কার্যত তাদের ওখান থেকে পরমাণু সৃষ্টি হবে, তারাই শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত হতে থাক বিশ্বের দরবারে। তারা চায় না যে ইরানও করুক। এটার কারণটা হলো বিশ্ব রাজনীতিতে বাস্তববাদীরা বলেন জোর যার মুল্লুক তার, মানে আন্তর্জাতিক রাজনীতি এখনো শক্তিশালীদের জন্য। যদি ইরান করে ফেলে তাহলে কি আমেরিকার শক্তি বা ক্ষমতা কি ক্ষয়িষ্ণু হবে? হ্যাঁ, মানে কারণ ইরান তো ঘোষণাই করে দিয়েছে যে যেদিন পরমাণু অস্ত্র তারা পাবে, সেদিন তাদের প্রথম টার্গেট হলো ইসরায়েল নামক রাষ্ট্রটাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। ফলে তুমি বুঝতেই পারছো যে সরাসরি একজন আরেকজনকে আঘাত করতে চাইছে। আর মানে আমেরিকা পরিষ্কার করে মানে ইসলামিক একটা স্টেট, মানে ইরানের মতন রাষ্ট্র যারা আমেরিকার বিরোধিতা করছে 79 সাল থেকে, তাদের হাতে পরমাণু অস্ত্র আসুক এটা আমেরিকা চায় না। ফলে ইসরায়েলকে সবসময় তারা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে। এবং তোমাকে বলছি যে এই ইরানের এই পরমাণু অস্ত্র তৈরিতে কে সাহায্য করছে? আমেরিকার এই কাছের দুটো দেশ, একটা পাকিস্তান আর আরেকটা বৈরিতাপূর্ণ রাষ্ট্র উত্তর কোরিয়া এবং পাকিস্তান। এরা দুজন কিন্তু তাদের বৈজ্ঞানিকরা, তাদের ভাবনা চিন্তা কিন্তু এই ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার পেছনে কিন্তু কাজ করছে। দেখো, আমি খুব পরিষ্কার করে বলতে চাই তোমাকে যে এই সামরিক জায়গা থেকে, কারণ ইরান এক মানে পুরো মানে সামরিক পরমাণু অস্ত্র যদি অর্জন করে নেয়, সেটা কিন্তু আমেরিকার জন্য ভয়ঙ্কর মানে মানে চিন্তার কারণ হবে। সেটা না, মানে যে কোনো সময় আঘাত হানতে পারে। আর পরমাণু আঘাত মানে তো তুমি বুঝতেই পারছো। কিন্তু আমেরিকা যেটা আমার কেন এমন মনে হচ্ছে যে আমাদের পেহেলগাঁওয়ের আক্রমণের পরে যে আমরা অপারেশন সিঁদুর শুরু করেছিলাম, যেভাবে যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে হচ্ছিল, কেন আমেরিকা এত ইন্টারেস্ট দেখালো যে যুদ্ধ বিরতি করতেই হবে? আমার এখন মনে হচ্ছে যে দেখো, আমেরিকার কাছে অনেক বেশি প্রায়োরিটি হলো ইরানকে মানে পরমাণু অস্ত্র থেকে নিরস্ত্র করা। ফলে আমেরিকা বা তুমি যদি সেই সময় ট্রাম্পের যদি ট্রাম্পের যদি তুমি সফর দেখো, অর্থাৎ যেভাবে মিডল ইস্টে ট্রাম্প এসে একের পর এক, কাতার হতে পারে, কুয়েত হতে পারে, সৌদি আরব হতে পারে, একের পর এক দেশে এসে বিপুল পরিমাণে বাণিজ্যিক চুক্তি করেছে, তাদেরকে মন পাওয়ার চেষ্টা করেছে, এগুলো সবই হলো ইরানের সাথে লড়াই করবার পূর্ব প্রস্তুতি। আমার যেটা মনে হয় যে ভারতবর্ষের সাথে পাকিস্তানের যুদ্ধটা যে দ্রুততার সাথে কনক্লুড হলো বা সিজ ফায়ার হলো, আমেরিকা চাপ দিয়েছে যেটা অভিযোগ করা হলো, সেটা হয়তো এই কারণেই যে এরপরে যদি মানে ভারত পাকিস্তানের যুদ্ধ চলতে থাকে, তাহলে তার মধ্যে এই সুযোগটা কাজে লাগিয়ে ইরান হয়তো পরমাণু অস্ত্র শক্তিধর হয়ে যাবে, এই সম্ভাবনাটা আছে। ফলে সেই কারণেই দ্রুততার সাথে আমার মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের মানে যুদ্ধটাকে কনক্লুড করা।
আর আরব দুনিয়ার মন পাওয়ার জন্য ট্রাম্প ওরকম ঝাঁপিয়ে পড়লেন, আসলেন। এবং এই আজকের যুদ্ধের মানে পরিবেশ পরিস্থিতি, এটা কিন্তু ট্রাম্প সাহেব মানে ডোনাল্ড ট্রাম্প নিজে তৈরি করে গেছেন। এখন শুধুমাত্র হুকে ব্যবহার করছেন, অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ব্যবহার করছেন, ইসরায়েলকে ব্যবহার করছেন। দেখো, শক্তির দিক থেকে যদি তুমি বলো, তাহলে ইসরায়েল লড়াই করছে শুধু নিজের শক্তি দিয়ে নয়, নিজের শক্তি তো যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু তার সাথে সাথে আমেরিকার সরাসরি সমর্থন আছে, ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন আছে। আমি একটা জিনিস বলবো, পাকিস্তান তো আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে পাকিস্তান কিভাবে ইরানকে সাহায্য করতে পারে? না, বর্ডার নিয়ে, আমাদের সাথে বর্ডার নিয়ে যেমন পাকিস্তান আর ভারতের সমস্যা আছে, তেমনি ভাবে বর্ডার স্টেট এবং বালুচিস্তান নিয়ে দুটো ইসলামিক রাষ্ট্র হলেও পাকিস্তানের সাথে মানে ইরানের সম্পর্ক খারাপ আছে। ফলে এমন নয় যে পাকিস্তান এবং ইরান খুব মানে কাছাকাছি আছে, বরঞ্চ বহু ক্ষেত্রেই ইরান ভারতবর্ষকে সমর্থন করে। তুমি লক্ষ্য করলে ভারত পাকিস্তানের যখন সংঘর্ষ হলো, তখন কিন্তু ইরান কিন্তু অনেকটাই সাইলেন্ট ছিল, বা বলা যায় কিছুটা আমাদের দিকে ঝুঁকেছিল। ফলে পাকিস্তানের সমর্থন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে ইরান বলা যায় যে কার্যত মানে উত্তর কোরিয়া ছাড়া আর রাশিয়ার পরোক্ষ সমর্থন ছাড়া, এবং রাশিয়াও কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক ইরান এটা চায় না। মনে রাখবে, লং টার্ম যদি তার মানে ইরানের ফ্রেন্ড কেউ থাকে আন্তর্জাতিক স্তরে, সেটা হলো রাশিয়া। সেই রাশিয়ার সমস্ত ব্যাপারে সাহায্য করে, কিন্তু মানে সেই রাশিয়াও চায় না যে ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক, কারণ পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে উঠলে এই মিডিল ইস্টের যে ক্ষমতার ভারসাম্য সেটা নষ্ট হবে, ব্যালেন্স অফ পাওয়ার নষ্ট হবে। সেই কারণেই কিন্তু আন্তর্জাতিক স্তরে বলা যায় যে পরমাণু অস্ত্র অর্জন করার প্রশ্নে ইরান কিন্তু এক ঘরে বা কোন ঠাসা অবস্থায় আছে। আমি বলছি, ভারতবর্ষের অবস্থা ঠিক কোথায় এই মুহূর্তে? ভারতবর্ষ কাকে সাপোর্ট করবে? কারণ অলরেডি 48 ঘন্টা যুদ্ধ চলছে, ভারত তেলের দামও বাড়ছে, ইসরায়েল একদিকে, ইরান একদিকে। ভারতবর্ষ যখন প্যালেস্তাইনের পক্ষে না থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন ছিল, কিন্তু এই মুহূর্তে ইরান আর ইসরায়েলের ভার্সেস কার দিকে সমর্থন থাকবে? কি করবে ভারতবর্ষ? ভারতবর্ষের ভূমিকা কি? দেখো, ইতিমধ্যেই আমাদের অবস্থানটা পরিষ্কার হয়ে গেছে। ইউনাইটেড নেশনের যে রেজলিউশন, সেই রেজলিউশনে আমরা কিন্তু মানে বলা যায় যে বয়কট করে, অর্থাৎ ভোট না দিয়ে আমাদের অবস্থানটা পরিষ্কার করে দিয়েছি যে আমরা একটা মানে ইকুই ডিস্টেন্স মেনটেন করব। ইকুই ডিস্টেন্সটা কিন্তু অনেকের মতে হলো যে ইসরায়েলের পক্ষেই। কালকে আমাদের প্রধানমন্ত্রীর সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে ইরানের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। আমরা সব শুনেছি। আমরা শুধু বলেছি যে আপনারা যুদ্ধ থেকে বিরত থাকুন, সংঘর্ষ থেকে বিরত থাকুন। কিন্তু তোমাকে খুব খোলাখুলি বলছি, মানে আগের সরকার, মানে বিজেপির আগের সরকার হলে সরাসরি আমরা ইরানকে সমর্থন করতাম, কিন্তু এই নরেন্দ্র মোদী সরকার কিন্তু ইসরায়েল মানে এই নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে ইসরায়েলের সাথে আমাদের সামরিক মানে স্ট্র্যাটেজিক সম্পর্ক বেড়েছে। বলে কি শুধু তাই? ওখান থেকে তেল আমদানি করা? দেখো, আমাদের যে এখন তেল আমদানি করা হয়, তাতে 36% তেল এখন আমরা রাশিয়ার থেকে আনি, 27% তেল আমরা ইরাক থেকে আনি, 13% তেল আমরা সৌদি আরব থেকে আনি। বরঞ্চ ইরান থেকে সাম্প্রতিক তেল আনা কিন্তু আমাদের কমে গেছে। মানে ইসরায়েল থেকে তেমন তেল আনি না, কুয়েত থেকে তেল আনি, কাতার থেকে তেল আনি। সমর্থন কেন করে ভারতবর্ষ সব সময়? সেটা হলো যে এই যে তুমি যে দেখলে ভারত পাকিস্তানের লড়াই, এই লড়াই যে অস্ত্র ব্যবহার হয়েছে, এই অস্ত্রের একটা বড় অংশ আমরা মানে টেকনোলজি অর্জন করেছি ইসরায়েল থেকে। ইসরায়েলকে আমরা কৌশলগত পার্টনার হিসেবে নিয়েছি টেরোরিস্টদের, মানে ক্রস বর্ডার টেরোরিজম, অর্থাৎ আমাদের প্রিয়কে মানে ক্রস করে যে সমস্ত টেরোরিস্টরা আসে, সেই টেরোরিস্টদেরকে আক্রমণ করা আটকানোর জন্য যে ধরনের টেকনোলজি দরকার, সেই টেকনোলজি ইসরায়েল হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। সে নাইট ভিশন ল্যাম্প হতে পারে, মানে রাইফেল হতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানে আমরা তেল আভিভ থেকে নিয়েছি, অর্থাৎ ইসরায়েল থেকে নিয়েছি। মারাত্মক শক্তিশালী, তুমি বুঝছো না? মানে 1948 সালে 50টা আরব দুনিয়া দেশকে একা হারিয়েছে, 1973 সালে দ্বিতীয়বার আরব দুনিয়াকে হারিয়েছে। ফলে তুমি বুঝতে পারছো, একসাথে 50টা মুসলিম দেশ ভার্সেস ইয়ে। আবারও বলছি তোমাকে যে এখানে কিন্তু পশ্চিমী দুনিয়া কিন্তু সবসময় ইসরায়েলের পক্ষে আছে, কারণ ইসরায়েল রাষ্ট্রটাই তৈরি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন,
পশ্চিমী সবার সম্মতি নিয়ে। আরেকটা জিনিস তোমাকে বলছি যে সামরিক দিক থেকে যদি তুমি বলো যে 16.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার ইরান, সেখানে কিন্তু মানে মিলিটারি এস্টাবলিশমেন্ট নানা জায়গায় আছে। মানে এই যুদ্ধ কিন্তু লঙ্গারিং হবে। মানে এমন না, মানে ইসরায়েল মাত্র 20,000 বর্গ কিলোমিটার এলাকা, কিন্তু অর্ধেক ভারতবর্ষের সমান হলো ইরান। ফলে ইরানের মিলিটারি এস্টাবলিশমেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে ইরান কিন্তু দীর্ঘদিন যুদ্ধ করবার মতন জায়গায় আছে। খ হলো যেহেতু সরাসরি সীমান্ত এলাকা, সাধারণ সীমান্ত নেই, ফলে দুটো তিনটে রাষ্ট্রকে অতিক্রম করে মিসাইল ছুটতে হচ্ছে। ফলে এই লড়াই কিন্তু মিসাইল লড়াইয়ের কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে এরকম মনে করা হচ্ছে। কিন্তু তার ফলে ইতিমধ্যেই গতকাল থেকে যেটা হয়েছে, সোনার দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আমাদের মানে পশ্চিমের অর্থাৎ ইউরোপে যাওয়ার যে জাহাজগুলো, ইউরোপে যাওয়ার যে মানে বিমানগুলো, সেগুলো যেতে পারছে না। কারণ পশ্চিমের আকাশ ইতিমধ্যেই তুমি জানো যে পাকিস্তান আকাশ, ভারতের আকাশ বন্ধ করার জন্য পাকিস্তানও তাদের আকাশ বন্ধ করে দিয়েছে। তারপরে ওদিকে সিরিয়ার থেকে শুরু করে ইসরায়েল, ইরাল, মানে তোমার গিয়ে পরপর যদি দেখো, সিরিয়া, ইসরায়েল, ইরাক, ইরান, এই এন্টার জোনটা যুদ্ধ মানে হলো ভারতবর্ষকে আফ্রিকা দিয়ে যেতে হবে। তাতে আমাদের যে বিমানের খরচা বাড়বে, জ্বালানির খরচা বাড়বে, এবং ইতিমধ্যেই তেলের দাম মানে গতকাল যে ব্যারেল প্রতি $44 ছিল, সেটা এখন $77 পরিণত হয়েছে। ফলে আমাদের আশঙ্কা, আমাদের অর্থনীতিটা পুরোপুরি দাঁড়িয়ে আছে রপ্তানির উপর, তেল রপ্তানির, তেল আমদানির উপরে। তুমি জানো আমাদের 95% তেল আমদানি করতে হয়, অর্থাৎ জ্বালানির 95% আমরা বাইরের থেকে আনি। ফলে সরাসরি আঘাত আমাদের আসবে। আমাদের একটাই মানে যেটা নরেন্দ্র মোদী, একেবারে আমি তোমায় বলছি যে এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়বে। কারণ আমাদের জ্বালানি নেই, আমাদের জ্বালানি একটা মানে 36% শুধু মানে সোভিয়েত রাশিয়া থেকে আসে, আর বাদ বাকি জ্বালানিটা মিডিল ইস্ট থেকে আসে। ফলে মিডিল ইস্টে যখন মানে বাধাপ্রাপ্ত হচ্ছে, তেলের দাম বাড়ছে, তার প্রভাব ভারতবর্ষের বাজার ব্যবস্থায় পড়বে। কারণ পরিবহনের দাম বাড়া মানে, তেলের দাম বাড়া মানে পরিবহনের খরচা বাড়া, পরিবহনের খরচা বাড়া মানে হলো তোমার তোমার দুধ থেকে শুরু করে, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হওয়া, এবং তার সরাসরি প্রভাব পড়বে একজন কৃষক থেকে শুরু করে শ্রমিক সাধারণ মানুষের। কেন কৃষক যে ডিজেল ব্যবহার করে যে ইরিগেশন মানে জল সেচ করে, মানে চাষবাসের জন্য, বা ট্রাক্টর চালায়, সেই মানে খরচা বাড়লে মানে ফসলের দাম বাড়লে তুমি যে ধান, গম, যব, শাকসবজি কেন, সেগুলোর দাম বাড়বে। ফলে এইভাবে প্রত্যেকটা সেক্টরের দাম বাড়বে। দেশের যে আমাদের যে 2047 সালে বিকশিত ভারতবর্ষ হওয়ার স্বপ্ন, সেটা কিন্তু ধাক্কা খাবে। আমি তোমায় বলছি, যদি দীর্ঘস্থায়ী এই লড়াই চলে। তুমি মনে রাখবে, এক সময় ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ প্রায় 8-9 বছর ধরে চলেছিল। মানে এইরকম যদি দীর্ঘমেয়াদী ভাবে যুদ্ধ চলতে থাকে, মানে কারণ দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনাই সমর বিশেষজ্ঞরা বলছেন। তার কারণটা হলো যে যেহেতু স্থলপথে যুদ্ধ হবে না এবং দুটো দেশের মধ্যে সাধারণ সীমা নেই, ফলে এই ধরনের মিসাইল অ্যাটাক, কাউন্টার অ্যাটাক চলতেই থাকবে, এবং শেষ কোথায় হবে সেটা কিন্তু বলা। ইতিমধ্যেই পৃথিবীর মানে এতে তিনটে গুরুত্বপূর্ণ যুদ্ধ তুমি দেখতে পাচ্ছ। একদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, সেই কবে শুরু হয়েছিল? 2022 সালে। আজকে 2025 সাল। রাশিয়া এত শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও মানে ইউক্রেনকে পরাজিত করতে পারছে না। আজকে রাশিয়া আক্রান্ত হচ্ছে, তো কালকে ইউক্রেন আক্রান্ত হচ্ছে, মানুষের মৃত্যুর মিছিল চলছে, ইসরায়েল প্যালেস্টাইন চলছে, মানে হলো মানে শেষ হয়নি। এবং তোমাকে আমি বলছি ভারত পাকিস্তান মাঝখানে হলো মানে শেষ হয়ে গেল, আমি এখনো মনে করছি না। আমি তো মনে করি যে না, ভারতের সেনাবাহিনী বলেছে অপারেশন সিঁদুর ইজ কন্টিনিউইং, চলছে। এবং আমার এখন যেটা মনে হচ্ছে, ভারত পাকিস্তানের যুদ্ধটা তাড়াতাড়ি ট্রাম্প সাহেব যে চাপ দিয়ে কনক্লুড করবার চেষ্টা করেছেন, যেটা অভিযোগ, মানে তাহলে কি এই কারণেই যে ইরানের আক্রমণটা তাড়াতাড়ি করতে হবে, ইরানের উপর আক্রমণটা তাড়াতাড়ি করতে হবে। ফলে এখন ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে থাকলে ইরানের সাথে লড়াইটা করার সমস্যা তৈরি হতে পারে। কারণ ইরান পরমাণু অস্ত্র শক্তিধর রাষ্ট্র হলে আমেরিকার মাথা ব্যথা অনেক বেশি। ফলে সেই কারণেই কি ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধটা সংক্ষিপ্ত করে
ইরানের উপর ঝাঁপিয়ে পড়লো। দেখো দিনের শেষে সারা পৃথিবী জুড়ে তুমি তাকাও, যুদ্ধ যুদ্ধ, মৃত্যু মৃত্যু, এবং অস্ত্রের প্রতিযোগিতা চলছে। ফলে শেষ পর্যন্ত আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধে আমরা এগোচ্ছি না তো? মানে আমার আশঙ্কা যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা 1914 থেকে 18 সালে দেখেছি, তারপরে আমরা 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত দেখেছি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আবার একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগোচ্ছি না তো? এবং আমার দুশ্চিন্তা আরেকটা, 2008 সালে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল, হতাশ হয়ে গেছিল মানুষের জীবন, আরেকটা মন্দা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। এই অর্থনৈতিক মন্দা কিন্তু যুদ্ধের থেকেও আরো 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 কঠিন।